যে কোনো ফৌজদারি অপরাধের প্রথম কথা হচ্ছে ক্রাইম সিন। এখনকার যারা টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। এই মামলা যখন ঘটনা ঘটে, আমি 12 তারিখ বললেও প্রকৃতপক্ষে এটা 11 তারিখের মধ্যরাতের পরে হওয়ার কারণে, এবং আপনারা নিশ্চয়ই এই ঘটনাস্থল জানেন, যা তাদের নিজস্ব বসত বাড়ি। ঘটনার তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয় 12/2/2012 তারিখে বিকাল 4:50 সময়। এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন কোনো থানায় মামলা হয়, মামলাটি তদন্তের জন্য প্রাথমিকভাবে কগনাইজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসেবে থানা তদন্ত শুরু করে। থানা এই মামলাটি মাত্র 4 দিন তদন্ত করতে পেরেছেন। এরপরে মামলাটি চলে যায় ডিবির কাছে। ডিবি এই মামলাটি 2 মাস 2 দিন তদন্ত করেছে। ডিবির কাছে থাকা অবস্থায় এই হাইকোর্টে রিট পিটিশন নাম্বার 3259 অফ 2012 সালের 3259 নম্বর রিট পিটিশনের যেটার পরিপ্রেক্ষিতে আজকে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে প্রতিবেদনে যে বিষয়টি আপনারা বললেন সেটা সূত্রপাত। তৎকালীন সময়ে বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে 28 ফেব্রুয়ারি 2012 তারিখে এই মামলাটা ডিবি থেকে সরিয়ে নিয়ে র্যাবকে তদন্ত করতে দেন। এই তদন্ত র্যাব করে 12 বছর 6 মাস 15 দিন। খেয়াল করে দেখবেন, এই ঘটনার সময় প্রথম তদন্ত, দ্বিতীয় তদন্ত, হাইকোর্টের রায়, আদেশ, যে আদেশের পরিপ্রেক্ষিতে ডিবি থেকে মামলাটি ট্রান্সফার করে র্যাবে নেওয়া হলো, এই পুরাটার সময় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন আমাদের মাঝে নেই, তাদের কিছু বক্তব্য তৎকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশেষ করে এই ঘটনার পরপরই সংবাদ মাধ্যম, সংবাদকর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষ তাদের বক্তব্য শুনেছেন, বক্তব্য উপস্থাপন করেছেন। 12 বছর 6 মাস 15 দিন পর্যন্ত র্যাব এই মামলার তদন্ত করেছেন বলে বর্তমান তদন্তকারী যে টাস্ক ফোর্স তারা আমাকে জানিয়েছেন। এবং তাদের এই সময়কালের মধ্যে, এই টোটাল তদন্ত পিরিয়ডের মধ্যে 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছেন। তার মধ্যে 7 জন এখন কারাগারে আছেন। একজন জামিনে গিয়ে তিনি জামিন থেকে পলাতক হয়েছেন। সর্বশেষ টাস্কফোর্স এই মামলার অভিযুক্ত একজন ব্যক্তি, যার নাম হুমায়ুন, যে ওই বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন, আদালতের অনুমতি নিয়ে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে 5 আগস্ট 2024 তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার আসার পরে ওই একই রিট পিটিশনের মধ্যে 30 সেপ্টেম্বর 2024 তারিখে হাইকোর্টের একটি বিভাগ, একটা বেঞ্চ, স্বরাষ্ট্র সচিবকে এই মর্মে একটা নির্দেশনা দেন যেন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করে টাস্ক ফোর্স গঠন করে এটা তদন্ত করা হয়। এবং সেই মোতাবেক 28 অক্টোবর 2024 তারিখে একটি টাস্ক ফোর্স গঠিত হয়। এবং হাইকোর্টের আদেশের মধ্যে টাস্ক ফোর্স কাকে নিয়ে হবে, টাস্ক ফোর্সে কারা কারা থাকবে তার কিন্তু নির্দেশনা ছিল না। তা সত্ত্বেও পিবিআই প্রধানকে এই টাস্ক ফোর্সের প্রধান করে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির নিচে নহেন এমন একজন কর্মকর্তা, সিআইডি এবং র্যাবের একই র্যাঙ্কের কর্মকর্তাদের সমন্বয়ে প্রথমে 4 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। পরবর্তীতে এই টাস্ক ফোর্সকে 2 জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। একজন হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, আরেকজন হচ্ছেন অ্যাডিশনাল ডিআইজি র্যাঙ্কের একজন কর্মকর্তা, সুপারভাইজারি অফিসার। আপনারা জানেন যে হাইকোর্টের এই আদেশের পরে ইতিপূর্বে 2 বার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। সেটি দেওয়া হয়েছে 6 এপ্রিল 2025 তারিখে, 23 অক্টোবর 2025 তারিখে, এবং আজকে যেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ছিল সেখানে আজকে অর্থাৎ 26/4/2026 তারিখে একটি অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে। এটা হচ্ছে 3 বার না, এখানে একটা পার্থক্য বুঝতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স 3 বার অগ্রগতি প্রতিবেদন দিয়েছে। তদন্তকারী এবং লোয়ার কোর্টে যে মামলা চলে সেই মামলার তদন্ত প্রতিবেদনের সঙ্গে কিন্তু এটা হচ্ছে ভিন্ন তদন্ত অগ্রগতি প্রতিবেদন। এই অগ্রগতি প্রতিবেদনটি থেকে যারা বলেছেন, যেটা আমি আদালতকেও উল্লেখ করেছি এবং এটা ডকুমেন্টেড আমার সামনে আছেন, খেয়াল করে দেখবেন যে ওই সময় ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি, এমনকি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্ক ফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। আমি আদালতকে সুস্পষ্টভাবে বলেছি, ওই সময়কালে যাদেরকে আমরা সচরাচর সবসময় টেলিভিশনে পরিচিত মুখগুলো দেখলাম, 5 আগস্টের পরে দুর্ভাগ্যজনক তাদের কাছে আমরা পাই। আরেকটা খেয়াল রাখতে হবে, ঘটনা 2012 সালের
টাস্ক ফোর্সটার আদেশ হচ্ছে 2024 সালের, আমরা এখন প্রতিবেদন দিচ্ছি 2026 সালের। যে কোনো ফৌজদারি অপরাধের প্রথম কথা হচ্ছে ক্রাইম সিন। এখনকার যারা টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। আমি জিজ্ঞাসা করেছি, এমনকি সেই ফ্ল্যাটটাও সম্ভবত অন্য কাউকে ভাড়াও পর্যন্ত দেওয়া হয়েছে, যাও এটা করা হয়েছে, বা তার মানে মালিকানা হস্তান্তর পর্যন্ত হয়ে গেছে। তবু এই টাস্ক ফোর্সের বর্তমান যারা দায়িত্ব আছেন তারা অত্যন্ত আন্তরিকভাবে একটা ডিটেইল প্রতিবেদন আদালতের কাছে দিয়েছে। সেটা হচ্ছে তদন্তর, যেহেতু পূর্ণাঙ্গ হয়নি সেক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে কপিটা দিতে পারছি না, তবে মূল যে সমস্যা তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছেন সেটা হচ্ছে একটা ফৌজদারি অপরাধের তদন্ত করতে গেলে তার একটা চেইন থাকে, একটা ধারাবাহিকতা থাকে। 2012 সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে হবে, আসামিদের ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন।